মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কি হয়েছে? যা হবার তাই হয়েছে। সলিলা পালিয়েছে, ওই লটপট সিং এর সঙ্গে পালিয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই, আপনি অনুমতি দিন। সানন্দে অনুমতি দিচ্ছি। প্রয়োজনে কন্যাদানও আমিই করব। একটু স্নেহ, একটু ভালোবাসা, এর চেয়ে বেশি কিছু চাই না আমি। তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? পিউ যেন কোনোদিনও জানতে না পারে তুমি ওর মা নও। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস রিমঝিম। সলিলা ও শঙ্খনাথ বাবুর কলহ থামাতে শঙ্খনাথ বাবুকে ঠেলে বিছানায় শুইয়ে দেয় কিংকর্তব্য বিমূঢ় প্রিয়ম্বদা। নিজে তার শরীরের উপরে শুয়ে সর্বশক্তি প্রয়োগ করে। খেয়াল হয় যখন, তখন লজ্জা নয়, বরং টান অনুভব করে সে। শুরু হচ্ছে রিমঝিম, চতুর্থ ও অন্তিম পর্ব। আস্তে আস্তে তিনি শান্ত হলেন, কিন্তু চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে রইল। আমি কে তাও বোধহয় অনুভব করলেন না। আমি পিছনে তাকিয়ে দেখলাম সলিলা চলে গেছেন। গাড়ির শব্দ পাইনি, বোধহয় হেঁটে বাড়ির ফটক পার করেছেন, তারপর রাস্তায় ট্যাক্সি ধরেছেন। শঙ্খনাথ বাবু চুপ করে পড়ে আছেন, যেন গায়ের জোর সব ফুরিয়ে গেছে। ওষুধ খাইয়ে দিলাম, স্পিরিট এমন অ্যারোম্যাট 20 ফোঁটা। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আর 1 কাপ কফি দেব? তিনি ঘাড় ফিরিয়ে তাকালেন, এতক্ষণে যেন আমাকে দেখতে পেলেন। বালিশ থেকে মাথা তুলে বললেন, প্রিয়দম্বা, গ্র্যান্ড হোটেলে ফোন করো তো। ম্যানেজারের কাছে খোঁজ নাও প্রাণগোপাল সেন হোটেলে উঠেছে কিনা। প্রাণগোপাল সেনকে? পিজি সেন, আইসিএস, সলিলার বাপ। আমি বড় মুশকিলে পড়ে গেলাম। সলিলা যদি মিথ্যে বলে থাকেন, তার বাবা যদি না এসে থাকেন, তাহলে ইনি জানতে পারলে আবার লাফালাফি শুরু করে দেবেন। কি করি ইতস্তত করছি, ঠিক তখনই গাড়ির আওয়াজ পেলাম। ডক্টর দাস এলেন কি? শঙ্খনাথ বাবুর নির্দেশ প্রায় উপেক্ষা করে আমি ঘর থেকে বেরিয়ে ছুটে গিয়ে দাঁড়ালাম সদর দরজায়। দেখি ডক্টর দাস নামছেন গাড়ি থেকে। ডক্টর দাসকে পেশেন্টের ব্রিফ আগেই দেওয়া ছিল। আমি ওনাকে ঘরে নিয়ে আসতেই দেখি শঙ্খনাথ বাবু খাটে বসে কিছুক্ষণ ভ্রু কুঁচকে নতুন ডাক্তারের দিকে চেয়ে রইলেন। তারপর তাঁর মুখের সংশয় পরিষ্কার হয়ে গেল। একটু অনুযোগের সুরে বললেন, দেখুন না ডাক্তারবাবু, আমার কিছুই হয়নি। মিছিমিছি প্রিয়দম্বা আপনাকে কষ্ট দিয়ে ডেকে আনলো। কিছু হয়েছে কিনা আমি দেখলেই বুঝতে পারবো। আপনি শুয়ে পড়ুন। শঙ্খনাথ বাবু শুলেন। ডক্টর দাস তাঁর নাড়ি টিপে দেখতে দেখতে সহজভাবে কথা বলতে লাগলেন। আপনার মেয়ে নাকি প্রিয়ম্বদার খুব ন্যাওটা হয়ে পড়েছে। মেয়ে ন্যাওটা হলে আর কি হবে? প্রিয়দম্বা তাকে একটুও ভালোবাসে না। ভালোবাসি না? কখন এসেছি? এনাদের জন্যই তো মেয়েটাকে একবার দেখতে পর্যন্ত যেতে পারিনি। জামাইবাবু, আপনি পরীক্ষা করুন, আমি চট করে পিউকে দেখে আসি। বেশ। শঙ্খনাথ বাবু, এবার জামাটা খুলুন তো। পিউয়ের ঘরে গিয়ে দেখি কলাবতী মেঝের ওপর বসে আছে, পিউ তার কোলের ওপর শুয়ে আছে। বাড়ির গিন্নি যে চলে গেছে তা কেউ জানে বলেও মনে হলো না। আমি কাছে গিয়ে দাঁড়াতেই পিউ চোখ টেরিয়ে আমাকে দেখল, তারপর হাঁচড় পাঁচড় করে উঠে দাঁড়ালো। পিউ ছুটে এসে আমার হাঁটু জড়িয়ে ধরল। ভোলেনি আমাকে, চোখে জল এলো। কোলে তুলে নিয়ে আদর করলাম, চুমু খেলাম। মনে মনে বললাম, পিউ, তুমি আমার একই সর্বনাশ করলে। জানি না
পিউ আমার মনের কথা শুনতে পেল কিনা। আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরেছিল। হঠাৎ মাথাটা তুলে বলল, কি পিউ, খাওয়া হয়েছে তোমার? এবার ঘুমিয়ে পড়ো তাহলে। সে আমার কাঁধে মাথা রাখলো আবার। 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। তাকে বিছানায় শুয়ে নিচে এসে দেখি পরীক্ষা শেষ হয়েছে। ডক্টর দাস প্রেসক্রিপশন লিখছেন। আমাকে দেখে একটু হেসে বললেন, আশঙ্কার কিছু নেই, কিন্তু পাক্কা 2 দিন বিছানায় শুয়ে থাকতে হবে, নড়াচড়া বারণ। এই ওষুধটা আনিয়ে নাও, 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে। আজ রাত্রে 1 দাগ দিলেই চলবে, বাকি ওষুধ কাল খাইও। এই নাও প্রেসক্রিপশন। কি খেতে দিতে হবে? কাল সাবুর জল খেয়েছেন, আজ কফি আর টোস্ট খাইয়েছি। ঠিক করেছ, চা কফি কোকো টোস্ট দিতে পারো। কাল জ্বর নেমে যাবে, তখন মুরগির স্যুপ আর হাফ বয়েল ডিম দেওয়া যাবে। তাহলে মিস্টার ঘোষ, 2 দিন একটু কষ্ট করুন, তারপর চাঙ্গা হয়ে উঠবেন, ঠিক আছে? আচ্ছা, আমি চলি। আচ্ছা, আপনার ফি? আপনি তো আমাকে ডাকেননি, আপনার কাছ থেকে তাহলে কেন নেব? প্রিয়াম্বদা ডেকেছে, ওর থেকে নিয়ে নেব। চলি। হ্যাঁ, রাতে কি আমার থাকা দরকার? প্রয়োজন নেই। তখন আমি একটু আড়াল করে সলিলার বাড়ি ছেড়ে যাওয়ার কথা বললাম। শুনে তিনি বললেন, তাই নাকি? তাহলে তো তোমাকে থাকতে হয়। মহিলাটি যদি মাঝরাতে ফিরে এসে যুদ্ধবিগ্রহ আরম্ভ করেন, তখন রোগীকে সামলাবে কে? বেশ, আমি থাকছি। সেটাই ভালো, আমি শুক্লাকে জানিয়ে দেব। একটু হেসে তিনি গাড়িতে উঠলেন। গাড়ি চলে গেল। শিবসেবক পিছনেই দাঁড়িয়েছিল। তাকে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনতে পাঠালাম। আমি ঘরে ফিরে গেলাম। সঙ্গে সঙ্গে রোগীর হুকুম হলো, এবার গ্র্যান্ড হোটেলে ফোন করো তো। আর এড়ানো গেল না। অগত্যা ডাইরেক্টরি থেকে নম্বর খুঁজে ফোন করলাম। ম্যানেজারকে পাওয়া গেল না। তার বদলে যে লোকটা ছিল, সে স্পষ্টভাবে বলতে পারল না প্রাণগোপাল সেন নামে কেউ হোটেলে আছেন কিনা। একদিকে ভালোই হলো, শঙ্খনাথ বাবুকে বললাম। তিনি মুখ অন্ধকার করে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, ডাক্তারবাবুটি বেশ লোক। নাম কি? ডক্টর নিরঞ্জন দাস। তোমার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা আছে দেখলাম। হ্যাঁ, নার্সিং ট্রেনিংয়ের সময় উনি আমাদের ক্লাস নিতেন। ও। আর কিছু বললেন না, চোখ বুজে শুয়ে রইলেন। আমি একটা চেয়ার টেনে তার দিকে তাকিয়ে বসে রইলাম। একটু আগেই যে কাণ্ডটা করেছি আমি, সেটাও আবার সলিলার সামনে। তার জন্য বিন্দুমাত্র লজ্জা হলো না আমার, বরং মনে হলো বেশ হয়েছে, সলিলারও একটা উচিত শিক্ষার দরকার ছিল। কেন জানি না, শঙ্খনাথ বাবুর মতো আমারও মনে হতে লাগলো যে সলিলা মিথ্যে কথা বলেছেন। মোটেই ওনার বাবা আসেননি। উনি গেছেন ওনার বয়ফ্রেন্ড লাজপাতের কাছে। খানিকক্ষণ চুপচাপ কেটে যাবার পর শঙ্খনাথ চোখ খুলে আমার দিকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, রাত্রিরে থাকবে? হ্যাঁ। খেয়ে আসনি তো? না। শিবসেবক, শিবসেবক। আমি ওকে ওষুধ আনতে পাঠিয়েছি। ও, ফিরলে আমার কাছে পাঠিয়ে দিও। শঙ্খনাথ আবার চোখ বুঝলেন। কিছুক্ষণ পরে শিবসেবক ওষুধ নিয়ে এলো। 1 দাগ খাইয়ে দিলাম। রাতে আমার খাওয়ার জন্য এলাহি ব্যবস্থা হলো। শঙ্খনাথ শুধু কোকো খেয়েই কাটালেন। পরদিন সকাল হলো। সলিলা তখনও আসেননি। আমি রোগীর টেম্পারেচার নিলাম। জ্বর কমেছে, 99.5। তাকে কফি টোস্ট খাওয়ালাম। নিজেও 1 পেয়ালা চা খেলাম। শিবসেবককে বললাম 8 ঘন্টা পরে 1 দাগ ওষুধ খাওয়াবে, তারপর 3 ঘন্টা অন্তর ওষুধ খাইয়ে যাবে। ব্যাগ তুলে নিয়ে রোগীকে বললাম, আমি এবার চললাম, আর একটু বেলা হলে দাড়িটা কামাবেন। দরজা পার হয়েছি, পেছন থেকে ডাক এলো, শোনো। ফিরে গিয়ে সামনে দাঁড়ালাম। চোখের ওপর চোখ রেখে বললেন, একবার তুমি বলার পর আবার আপনি কেন? অত রাগারাগের মধ্যেও লক্ষ্য করেছেন। আমি উত্তর দিলাম না। ফিরে গিয়ে গাড়িতে উঠলাম। বাড়ি ফিরে শুনতে পেলাম শুক্লা নিজের শোবার ঘরে গান গাইছে।
আমি চুপি চুপি ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। চুল আঁচড়াচ্ছিল, তাই প্রথমে খেয়াল করলো না আমাকে। ও, এসে গেছিস? ও গান নয় শুক্লা, সেই গানটা গা। কে বলে পিরিতি ভালো? কি পিরিতি ভালো? তুই বলছিস পিরিতের কথা? এই, কি হয়েছে রে তোর? আর কি হবে, যা হবার তাই হয়েছে। তুই যেমন মরেছিলি, আমিও তেমনই মরেছি। তোর তবু একটা সুরাহা ছিল, জামাইবাবু তোকে ভালোবাসতেন, আমার তাও নেই। কে রে? ওই শঙ্খনাথ বাবু। আর কে? সর্বনাশ! চোখ থেকে হঠাৎ জল বেরিয়ে এলো আমার। শুক্লা আমাকে জড়িয়ে নিল, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, চুপ চুপ। যা, আগে স্নান করে ঠান্ডা হ, তারপর শুনবো। আর ঠান্ডা? এ জন্মে আর ঠান্ডা হব না। পরের কটা দিন খুব দ্রুত কেটে গেল। আমি যেন তপস্বিনী, আমার ধ্যান জ্ঞান শঙ্খনাথের সেবা করা। শঙ্খনাথ খুব দ্রুত সেরে উঠলেন, কিন্তু সলিলা আর ফিরলেন না ওই কদিনের মধ্যে। আমার আবার বিদায়ের বেলা এসে পড়ল। বুকে পাথর চাপা দিয়ে বিদায় নিলাম। আবার ভুলতে হবে সবকিছু, কিন্তু চাইলেই কি ভোলা যায়? অতই সহজ। সেদিন সকালে হঠাৎ ডক্টর মনমথকরের ফোন এলো আবার। হ্যালো। ফোনে গলাটা শুনেই বুকের মধ্যে আবার আমার ছ্যাঁত করে উঠল। আওয়াজ আগের মতোই মোলায়েম, কিন্তু মনে হলো মখমলের খাপের মধ্যে ধারালো ছুরি ঢাকা আছে। বললেন, খবর পেলাম শঙ্খনাথ বাবুর অসুখ হয়েছিল, আপনি সেবা করতে গিয়েছিলেন। দেখছি শঙ্খনাথ বাবুর সঙ্গে আপনার বেশ ভাব হয়ে গিয়েছে। আমাকে ডাকবার আগেই তিনি আপনাকে ডাকেন। না মানে আমাকে উনি ডাকলেন, আমি তো আর নিজে থেকে। আরো শুনলাম ডক্টর নিরঞ্জন দাসকে নাকি কল দেওয়া হয়েছিল। আমি শঙ্খনাথ বাবুর ফ্যামিলি ডক্টর, অথচ তার অসুখে আমাকে না ডেকে ডাকা হয়েছিল নিরঞ্জন দাসকে। কে ডেকেছিল বলুন তো? আপনি? হ্যাঁ। মিস ভৌমিক, শঙ্খনাথ বাবুর মেয়ের যখন অসুখ হয় তখন আমিই আপনাকে ডেকে কাজ দিয়েছিলাম। সে কথা এখন আপনার মনে নেই, কারণ শঙ্খনাথ বাবুর সঙ্গে এখন আপনার ঘনিষ্ঠতা হয়েছে। তাছাড়া নিরঞ্জন দাসও আপনার ঘনিষ্ঠ বন্ধু। আপনি ভুল করছেন ডক্টর কর। শঙ্খনাথ বাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা নেই। তিনি আমাকে কল দিয়েছিলেন, তাই গিয়েছিলাম। অবশ্য ডক্টর দাস আমার বন্ধু, কিন্তু তিনি ডাক্তার হিসেবে শঙ্খনাথ বাবুকে দেখতে যাননি, ফিজ নেননি। তাকে আমি ডেকেছিলাম, কারণ তার কথাই আমার আগে মনে পড়েছিল। হ্যাঁ, তা তো পড়বেই, তা তো পড়বেই। আপনি খাসা আছেন। একদিকে বড় মানুষ শঙ্খনাথ ঘোষ, যিনি গাড়িতে করে আপনাকে বাড়ি পৌঁছে দেন। অন্যদিকে বড় ডাক্তার নিরঞ্জন দাস, যিনি রাত দুপুরে আপনাদের বাসায় যাতায়াত করেন। অথচ আমি চায়ের নেমন্তন্ন করলে আপনি সময় পান না। আর কিছু বলবার আছে আপনার? বলবার ছিল অনেক কিছুই, কিন্তু আপনাকে নয়। যেখানে বললে কাজ হবে সেখানে বলবো। আমি আপনার উপকার করেছিলাম মিস ভৌমিক, আপনি তার চমৎকার প্রতিদান দিয়েছেন। আমাকে সরিয়ে নিরঞ্জন দাসকে ডেকে এনেছেন। এ কথা আমার মনে থাকবে। আচ্ছা, নমস্কার। কি হলো রে প্রিয়া? কার ফোন ছিল? এমন ভয় পেয়ে গেলি কেন? মনমথ কর। কি? ডক্টর মনমথ করের ফোন শুক্লার ভয়ের কারণ হলেও আমার মনে যেন একটা জেদ চেপে গেল। কে ওই মনমথ কর, যাকে আমি এত ভয় পাচ্ছি? সারা দিন কাজের মাঝে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো মাথায়, আমি কেন শঙ্খনাথের সঙ্গে যোগাযোগ রাখবো না?
কেন পিউয়ের খবর নেব না? ডক্টর মনমথ করকে কিসের ভয় এত? উত্তর পেলাম না আমার প্রশ্নের। বিকেলে বাড়ি ফিরে দেখি শুক্লা তখনও ফেরেনি। ফোন করলাম শঙ্খনাথ বাবুর বাড়ি। শঙ্খনাথ বাবুই ধরলেন আমার ফোন। শরীরের কথা জিজ্ঞেস করায় বললেন, ভালোই তো মনে হচ্ছে, তবে একটু দুর্বলতা আছে। বাড়ির খবর কি? বাড়ির খবর মানে সলিলার খবর? সে ফেরেনি। যাকে যা ইচ্ছে করুক, আমার কি তাতে। পিউ ভালো আছে? আছে। সেদিন তুমি খুব বাঁচিয়ে দিয়েছ আমায়। আসলে রাগ হলে আমার মাথার ঠিক থাকে না। চাষা মানুষ তো। কে বলে আপনি চাষা? আবার আপনি? ও না, মানে আচ্ছা, চাষা মানুষ কে বলে আপনাকে? কে কে বলে আমি জানি না, তবে আমি অন্তত আমাকে বলি। ভুল বলেন। আবার? বলো। হ্যাঁ, এবার ঠিক আছে। লেখাপড়া শেখনি কেন? শিখবো কখন? বাবা সামান্য একটা চাকরি করতেন। আমার যখন 13 বছর বয়স তখন তিনি মারা গেলেন। সংসার ঘাড়ে চাপল। তারপর আমার মা মারা গেলেন। আর তারপর ছোট বোনটাও মরে গেল। ব্যাস, সংসারে আমি একা। আর লেখাপড়ার দরকার কি? রোজগারের ধান্দায় লেগে গেলাম। ধুলো ধরলাম, কপাল জোরে সোনা ফলতে লাগলো। আমার যে আর কোনো গল্প নেই প্রিয়া। আচ্ছা, রাখি এবার। রাখবে? কাজ নেই আমার। বেশ, রাখো তাহলে। ফোন রেখে দিলাম। ইচ্ছে হচ্ছিল জিজ্ঞেস করি, এমন বউ জোগাড় করলেন কোত্থেকে? কিন্তু সংকোচ হলো, প্রশ্ন করতে পারলাম না। শরীরের সমস্ত স্নায়ু শিরা যেন টান হয়ে আছে। স্নান করব, তারপর খেয়ে ঘুমোবো। যত পারি ঘুমোবো। যতক্ষণ ঘুমোবো অন্তত ততক্ষণ মনটা শান্ত থাকবে। স্নান করে এসে শোবার ঘরে দরজা বন্ধ করলাম। আলো জেলে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার দেহের প্রতিবিম্ব পড়েছে। মুখ ফিরিয়ে নেবার মতো নয়, কিন্তু কতদিন থাকবে এই যৌবন? মেয়েদের যৌবন কতদিন থাকে? সকালবেলার ফোটা ফুল সন্ধেবেলায় শুকিয়ে যায়। পরদিন সকালে এলো ফোনটা। আমি আর শুক্লা দুজনেই তখন বাড়িতে। ফোনটা ধরতেই ওপার থেকে ডক্টর নিরঞ্জন দাসের গলা পেলাম। প্রিয়ম্বদা, শোনো, তুমি এখনই একবার আমার বাড়িতে আসতে পারবে? আমার এখনই একজন নার্সকে প্রয়োজন। কি হয়েছে? কাকে নার্স করতে হবে? আমার স্ত্রীর হঠাৎ স্ট্রোক হয়েছে, প্যারালিটিক স্ট্রোক। তুমি ফ্রি আছো? আসতে পারবে? পারবো, আধ ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছবো। বেশ, বাড়ির ঠিকানা জানো তো? চলে এসো। কি হলো? কার ফোন? জামাই বাবুর। কি বললো? মনমথকে? না না, মনমথ নয়। আমার ঘরে আয়, বলছি। ডক্টর দাসের স্ত্রীর স্ট্রোক হয়েছে। সে কি? শোবার ঘরে কাপড় বদলাতে বদলাতে শুক্লাকে বললুম। সে আমার বিছানায় বসে শুনছিল। আস্তে আস্তে চোখ বুজে শুয়ে পড়ল। তার মুখখানা মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে। আশা, যে মানুষ আশা ছেড়ে দিয়েছে, সে যদি হঠাৎ আশার আলো দেখতে পায়, তাহলে আচমকা ধাক্কা সামলাতে পারে না। আমিও আশা করছি, সমস্ত মন প্রাণ দিয়ে আশা করছি, জামাইবাবু যেন মুক্তি পান, শুক্লার জীবন যেন ফুলে ফুলে ভরে ওঠে। কিন্তু তবু ভেবে দেখতে গেলে কিসের জন্যে আশা? একটা মানুষ সাংঘাতিক পীড়িত, সে যেন বেঁচে না ওঠে, এই আশা। খুব উচ্চাঙ্গের আশা নয়, তবু স্বার্থপর মন ওই আশাকেই আঁকড়ে ধরেছে। ভাবছি, জামাইবাবুর মনেও কি এই আশা উঁকি ঝুঁকি মারছে? বললাম, যদি সুবিধে পাই ফোন করব। ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম।
জামাইবাবুর বাড়িতে কখনো যাইনি, কিন্তু খুঁজে নিতে পারবো। জামাইবাবুর বাড়ি কলকাতার উত্তর দিকে, দোতলা বাড়ি, নিচের তলায় একটা সাধারণ বসবার ঘর, চাকরদের ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর। একজন চাকর সদূরে দাঁড়িয়েছিল, আমাকে দেখে বলল, আপনি কি মিস ভৌমিক? হ্যাঁ। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান, ডাক্তারবাবু উপরে আছেন। দোতলায় সিঁড়ির মুখেই একটা ঘর, ড্রয়িং রুমের মতো সাজানো। সোফা সেট আছে, সাজ সরঞ্জাম আছে, কিন্তু কিছুরই ছিঁড়ি ছাঁদ নেই, সব এলোমেলো, অপরিচ্ছন্ন। জামাইবাবু সোফায় বসে একজন বৃদ্ধ ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন। ডক্টর বর্ধন কলকাতার নামকরা ডক্টর, সমাজের মাথার মণি, প্রায় সব ডাক্তারই তাঁর শিষ্য। তিনি আমাকে চেনেন না, কিন্তু আমি তাঁকে চিনি। আমি যখন ঘরে ঢুকলাম তখন তিনি শান্ত গম্ভীর গলায় বলছেন, তুমি নিজের হাতে আর রেখো না। আমাকে দেখে থেমে গেলেন। জামাইবাবুও ওনার দেখা দেখি আমার দিকে তাকালেন, একগাল হেসে বললেন, এসো প্রিয়ংবদা, বসো। আমি উঠি, দরকার হলে জানিও। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। ডক্টর বর্ধনকে বিদায় করে জামাইবাবু আমাকে বললেন, আমি বোধহয় তোমাকে ডেকে ভুল করেছি সখী। ডক্টর বর্ধন বলছেন এরকম পেশেন্ট নিজের হাতে না রেখে কোনো হাসপাতালে ভর্তি করে দেওয়াটাই ভালো। আমিও ভাবলাম, হ্যাঁ, কথাটা ঠিকই। কখন কি হলো আগে বলুন। কাল 10:30 নাগাদ কেউ একজন ফোন করেছিল, আমি বাড়ি ছিলাম না। ফোন পাওয়ার পরে আমার স্ত্রী ভীষণ চেঁচামেচি শুরু করেন, তারপর 11টা নাগাদ অজ্ঞান হয়ে পড়ে যান। আমি এসে দেখি স্ট্রোক হয়েছে, বাঁ অঙ্গটা পড়ে গেছে। কে ফোন করেছিল জানা গেছে কি? না, তুমি জানো? জানি, মনমথকর। মনমথকর মানে ডক্টর? হ্যাঁ। তুমি জানলে কি করে? আমি আগের দিনের ঘটনা বললাম, আর কিছু বলবার আছে আপনার? বলবার ছিল অনেক কিছুই, কিন্তু আপনাকে নয়। যেখানে বললে কাজ হবে সেখানে বলবো। আমি আপনার উপকার করেছিলাম মিস ভৌমিক, আপনি তার চমৎকার প্রতিদান দিয়েছেন। আমাকে সরিয়ে নিরঞ্জন দাসকে ডেকে এনেছেন, এ কথা আমার মনে থাকবে। আচ্ছা, নমস্কার। ডক্টর দাস একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন, বললেন, আমারও তাই সন্দেহ হয়েছিল। মনমথকরের উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হল না, সে যা চেয়েছিল তার উল্টো ফল হল। যাই হোক, এসো। তিনি আমাকে শোবার ঘরে নিয়ে গেলেন। খাটের পায়ের কাছে একজন ঝি দাঁড়িয়ে আছে, আর খাটে শুয়ে আছেন একটি মহিলা। লম্বা, হাড়ে মাসের শরীর, মুখে বেশি মাংস নেই, রং লালচে সাদা, ঘন জোড়া ভুরু, নাকটা মুখের ওপর খাঁড়ার মতো উঁচু হয়ে আছে। মুখের বাঁ দিকটা রোগের আক্রমণে বেঁকে গেছে। তবু যৌবনকালে ইনি উগ্র ধরনের সুন্দরী ছিলেন তা এখনো বোঝা যায়। তাকালেন তিনি আমার দিকে। মানুষের চোখে এমন বিষাক্ত আক্রোশ আর বোধহয় কখনো দেখিনি। চমকে উঠতে হয়। তারপর তার গলা দিয়ে আওয়াজ বেরোলো, বিকল ষড়যন্ত্রের আওয়াজ। কিছু বোঝা গেল না। জামাইবাবু তার মুখের কাছে ঝুঁকে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আবার তার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরোলো, যার মানে বোঝা না গেলেও মনের ভাব বুঝতে কষ্ট হয় না। জামাইবাবু আমার দিকে ফিরে বললেন, চলো। আমাদের দেখে উনি আরো উত্তক্ত হচ্ছেন। বাইরের ঘরে ফিরে গিয়ে জামাইবাবুর মুখের দিকে চাইলাম। তিনি বললেন, ভেবেছিলাম নিজেই চিকিৎসা করব, তোমরা দেখাশোনা করবে, কিন্তু মাস্টারমশাই যা বলে গেলেন তারপর আর তা সম্ভব নয়। স্ত্রীর সঙ্গে আমার বনিবনাও নেই, এ কথা জানাজানি হয়ে গেছে। এমনকি মাস্টারমশাইয়ের কানে পর্যন্ত উঠেছে। আমার চিকিৎসায় যদি মন্দ ফল হয়, বুঝতে পারছো, তার চেয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়াই ভালো। সেখানে অন্য কোনো ডাক্তার চিকিৎসা করবেন, আমার কোনো দায় থাকবে না। আমি কেবল বাইরে থেকে দেখাশোনা করব। রোগের প্রগনোসিস কিরকম?
কিচ্ছু বলতে পারছি না। অবশ্য সুস্থ হওয়ার কোনো আশাই নেই। এই অবস্থায় 5 বছর বিছানায় শুয়ে থাকাও সম্ভব। বুক দমে গেল। তিনি আমার মনের অবস্থা বুঝে একটু হেসে বললেন, সখী, দুনিয়ার কাছে কিছু আশা করো না, তাহলেই ধাক্কা খাবে। সংসার নিজের নিয়মে চলে, আমাদের আশা আকাঙ্ক্ষার তোয়াক্কা রাখে না। চলো, তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। জামাইবাবুর কথা শুনে আঁতকে উঠলাম আমি। উনি যাবেন আমাদের বাড়ি? আমার মনের কথা বোধ হয় বুঝতে পেরেছিলেন তিনি। শুক্লা ঠিকই বলেছিল। মুখ দেখেই তিনি বুঝে ফেলেন। তার মুখে একটু হাসি ফুটল। তার কতকটা ব্যঙ্গ, কতকটা আত্মগ্লানি। বললেন, এখন তো আর কোনো ভয় নেই, লজ্জাই বা কিসের? আমি অবশ্য কোনোদিনই লজ্জা করিনি, কিন্তু কেচ্ছা, কেলেঙ্কারি, দাঙ্গা হাঙ্গামার ভয় ছিল আমার। এখন তো আর তাও নেই। চলো, তোমাকে পৌঁছে দিয়ে হাসপাতালে যাব। সেখানে একটা প্রাইভেট কেবিনের ব্যবস্থা করে আজই রোগীকে রিমুভ করতে চাই। বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে বললেন, শুক্লাকে বলো যেন বেশি বিচলিত না হয়। আমি যদি পারি রাত্রিরে আসব। চলি। শুক্লা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি আসতেই আমাকে খামচে ধরল। ফিরে এলি যে? যা দেখেছি, যা শুনেছি সব তাকে বললাম। সে আমাকে খামচে ধরে বসে রইল। শেষে ভয়ে জড়ানো সুরে বলল, কি হবে প্রিয়া? জামাইবাবু বলেছেন, দুনিয়ার কাছে কিছু আশা করো না, তাহলেই ধাক্কা খাবে। তোকে বেশি বিচলিত হতে মানা করেছেন। আজ রাত্রিরে হয়তো আসতে পারেন। ও, আবার ও কি? যা, স্নান করে আয়। হ্যাঁ, যাই। শুক্লা উঠে স্নান করতে চলে গেল। স্নান করে যখন ফিরে এলো, তখন তার মুখ দেখে বুঝলুম সে মন শক্ত করেছে। উফ, আশা মানুষের মনকে কি দুর্বলই করে দিতে পারে। জামাইবাবু কিন্তু রাত্রিরে এলেন না। বাড়ি থেকে ফোন করলেন। আজ তো হাসপাতালে কেবিন পাওয়া গেল না, কাল একটা খালি হবে। আজ তোমাদের ওখানে যেতে পারবো না, রোগীর কাছে থাকতে হবে। আমি যাব? না না, তাতে বিপরীত ফল হতে পারে। শুক্লাকে একটু ফোনটা দাও তো, ওর সঙ্গে একটু কথা বলি। শুক্লার হাতে ফোন দিয়ে আমি সরে গেলাম। পরদিন শুক্রবার সন্ধ্যের পর জামাইবাবু এলেন। আমি নিজের ঘরে ছিলাম। বেরিয়ে এসে শুক্লার ঘরে গলার আওয়াজ পেয়ে সেই দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে দেখি জামাইবাবু ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর শুক্লা তাঁর বুকে মাথা রেখে অঝোরে কাঁদছে। পা টিপে টিপে সরে আসছিলাম। জামাইবাবু হাত নেড়ে বললেন, এই যে সখী, এদিকে এসো। তুমি শুক্লাকে বোঝাও যে এবার বিয়ে করলে কেউ নিন্দে করবে না। আমি সসংকোচে ঘরে ঢুকলাম। ওরা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। লজ্জা করতেও ভুলে গেছে। জামাইবাবু বললেন, এত বোঝাচ্ছি কিন্তু কিছুতেই বুঝছে না। শুক্লা মাথা নেড়ে কান্না ভরা গলায় বলল, না, আমি বুঝবো না। তুমি আমাকে লোভ দেখিও না। এখন এখন বিয়ে করলে সবাই তোমায় ছি ছি করবে। শহরে কান পাতা যাবে না। তুমি শ্রদ্ধা হারাবে, সম্মান হারাবে, পসার হারাবে। সে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এখন আর ছিছির কিছু বাকি আছে? তোমার আমার কথা সবাই জানতে পেরে গেছে। তা জানুক, তাতে আমার নিন্দে। তুমি পুরুষ মানুষ, তোমার নিন্দে নেই। কিন্তু কিন্তু যদি বিয়ে করো, সবাই জো পেয়ে যাবে। তুমি গাইনোকোলজিস্ট, কেউ তোমাকে মেয়েদের চিকিৎসা করতে ডাকবে না। কিন্তু শুক্লা, আমি যে সংসার চাই, ছেলে মেয়ে চাই। আর আমি কি চাই না? শুক্লা ভিজে চোখ তুলে তার মুখের দিকে তাকালো। হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। ওদের মনের এই দিকটা এতদিন দেখতে পাইনি। সন্তানের জন্যে কি তীব্র কামনা ওদের মনে। সাধারণ 5 জনের মতো সংসারের স্বাদ, সন্তানের স্বাদ,
অথচ বর্তমান অবস্থায় তা তো হবার নয়। তাই জামাইবাবু শুক্লাকে বিয়ে করবার জন্য এমন ক্ষেপে উঠেছেন। কিন্তু শুক্লা তা হতে দেবে না। বুক ফেটে গেলেও সে জামাইবাবুর এতটুকু অনিষ্ট হতে দেবে না। শেষ পর্যন্ত জামাইবাবু রাগ করে চলে যাচ্ছিলেন। আমি হাত ধরে ফিরিয়ে আনলাম, না খেয়ে যেতে দেব না। তাঁর রাগ কিন্তু বেশিক্ষণ রইল না। খানিক পরেই হেসে বললেন, বিয়ে না করলে তো বইই গেল। গোপ জোড়াতে চারা দিলে অনেক মেয়ে পাবো। কিন্তু একটা কাজ তো করতে পারো, আমার বাড়িটা গরুর গোয়াল হয়ে আছে, সেটাকে ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার তো করে দিতে পারো, করবে? নিশ্চয়ই পারবো। আমরা দুজনে মিলে আপনার বাড়ি তকতকে ঝকঝকে করে দেব। কি বলিস শুক্লা? কাল সকালেই চল, আমরা যাব। একদিনে যদি কাজ শেষ না হয় পরশুও যাব। শুনুন জামাইবাবু, আপনার বাড়ির পঙ্কোদ্ধার করে ছেড়ে দেব। অনেক খরচ কিন্তু। দরজা জানলার পর্দা ফেলে দিতে হবে, সোফা সেটের স্প্রিং গদি সব বদলাতে হবে। 500 টাকার কমে হবে না। দেবেন তো? দেব না মানে? হ্যাঁ, এমন ফোকটে কাজ হয়ে যাচ্ছে, আর মাত্র 500 টাকা দেব না? পরদিন সকালবেলা চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শুক্লার একটু ভয় ভয় ভাব, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। বাড়িতে পৌঁছে বেল বাজাতেই চাকর বেরিয়ে এসে বলল, আপনারা? ডক্টর নিরঞ্জন দাস? ও, আপনি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি সেদিন এসেছিলেন না। আপনি শুক্লা দিদিমণি, তাই তো? আমি প্রিয়ংবদা ও শুক্লা। আসুন আসুন, আমার নাম সুবোধ। বাবু হুকুম দিয়ে গেছেন আপনাদের যা চাই সব জোগাড় করে দিতে। আমি 2টো জন্মজুট ডেকে এনেছি। আর কি কি চাই আমাকে হুকুম করুন। আগে বাড়িটা আগাগোড়া দেখেনি। আগে আসুন। জামাইবাবুর বাড়ির কাজ একদিনে শেষ হলো না। দুজনে হাত লাগানোর পর বুঝলাম দিন 3-4 লাগবে। সেদিন সন্ধেবেলা ক্লান্ত দেহে ফিরে দুজনে আর সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকে আকাশের মুখ ভার, মাঝে মাঝে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে। দুজনে চা নিয়ে বসেছি। চা খেয়েই বেরোবো। জামাইবাবুর বাড়িতে অনেক কাজ বাকি। আলোচনা করছি কি করব, কিভাবে করব, এইসব। এমন সময় ফোন বেজে উঠল। আমি ধরলাম ফোনটা। শুনে শঙ্খনাথের গলা। উনি সরাসরি বললেন, তুমি আছো? আমি এখনই যাচ্ছি। কে বলছেন আপনি? শঙ্খনাথ বাবু? হ্যাঁ। কি হয়েছে? সামনাসামনি সব বলবো, এখনই আসছে। আচ্ছা আসুন, মানে এসো। যা, ফোন রেখে দিল। এই লোকটা সত্যি। কি সত্যি রে? কে ফোন করেছিল? শঙ্খনাথ বাবু আসছেন। কি দরকার বললেন না? এত সকালে? বাবা, আবার ভাত খেতে আসছেন না তো? কি করে বলি বল, লোকটার যে জ্ঞানগম্যি কিচ্ছু নেই। মিনিট 15 মধ্যে শঙ্খনাথ এলেন। কলিং বেল না বাজিয়ে এমন ভাবে দরজা ধাক্কালেন যেন দরজাটা ভেঙে ফেলবেন এক্ষুনি। আমি দরজা খুলেই দেখি সামনে শঙ্খনাথ, তার পেছনে পিউকে কোলে নিয়ে কলাবতী। ইটের পাঁজায় আগুন দিলে বাইরে থেকে আগুন দেখা যায় না, কিন্তু কাছে গেলে গায়ে আঁচ লাগে। উনি যখন আমার কাছে এসে দাঁড়ালেন তখন আমার গায়ে যেন আঁচ লাগলো। ভয়ঙ্কর একটা কিছু হয়েছে। পিউকে নিয়ে উনি এসেছেন কেন? আমার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। নির্বাক হয়ে চেয়ে রইলাম। উনি যেন অতি কষ্টে নিজেকে সংযত করে রেখেছেন। এমনই ভাবে বললেন, প্রিয়দম্বা, পিউকে নিয়ে এসেছি। ও তোমার কাছে দিন কতক থাকবে। এই কথা শুনে আমার অবস্থা কি হলো তা আমি বোঝাতে পারবো না। শুক্লা আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। সে বলল, আগে ঘরে এসে বসুন। এই বুঝি পিউ? ও মা, এ তো মেয়ে নয়, এ তো চাঁদের কণা। পিউকে কলাবতীর কোল থেকে কেড়ে নিল শুক্লা। আমি দেয়ালে আঁকা ছবির মতো দাঁড়িয়ে রইলাম। শঙ্খনাথ ঘরে ঢুকে পকেট থেকে একতাড়া নোট বার করে টেবিলের ওপরে রাখলেন। বললেন, এই যে, এই টাকাটা রইল, যা দরকার হয় খরচ করো।
কলাবতীকে এখানে রাখতে পারলে ভালো হতো, কিন্তু ওর নিজের বাচ্চা আছে, তাকে ছেড়ে ও এখানে থাকতে পারবে না। ও দুবেলায় এসে পিউকে খাইয়ে যাবে। আর তুমি? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, পিউকে তোমার কাছে রেখে গেলাম। তুমি ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। কোথায় যাচ্ছ? কতদিনের জন্য? কিছুই ঠিক নেই, 10-15 দিনের মধ্যেই ফিরবো বোধ হয়। কি হয়েছে? যা হবার তাই হয়েছে। সলিলা পালিয়েছে, ওই লটপট সিং এর সঙ্গে পালিয়েছে। আমাকে মিছে কথা বলেছিল, বাবা আসেনি, কেউ আসেনি, সেই রাত্রেই পালিয়েছে। কিন্তু তুমি কি করে জানলে যে ওই লোকটার সঙ্গেই পালিয়েছে? আমি জানতে পেরেছি, সব জেনেছি আমি। ডাক্তার মনমথকর কাল রাতে টেলিফোন করেছিল, সে দেখেছে হাওড়া স্টেশনে সলিলা আর ওই লেফটেন্যান্ট লটপট সিং একসঙ্গে ট্রেনে উঠছে। মনমথকর এখানেও? পরের জীবনের গুপ্ত রহস্য খুঁজে বেড়ানোই কি ওর কাজ? আমি ভেবেছিলাম সলিলা ঝগড়াঝাটি করে বাপের কাছে চলে গেছে, ইচ্ছে করেই আর খোঁজ নেই। আসবার হয় আপনি আসবে। এখন দেখছি বাপ নয়, নাগরের সঙ্গে পালিয়েছে। আবার শুধু হাতে যায়নি, নিজের গয়নাগাড়ি যা ছিল সব নিয়ে গেছে। যাকে চুলোয় যাক গয়না। আমি চললাম। পিউকে একটু দেখো তুমি। সলিলা পালিয়েছে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? সলিলাকে ফিরিয়ে আনতে? তাকে ফিরিয়ে এনে আবার ঘরকন্যা করবে? না, ফিরিয়ে আনতে যাচ্ছি না। আমার মুখে সে চুন কালি দিয়েছে, তারই জবাব দিতে যাচ্ছি। জবাব? কি জবাব দেবে তুমি? এই যে জবাব। পকেট থেকে একটা পিস্তল বের করে দেখালো শঙ্খনা। এর আগে আমি জীবনে কোনোদিন এত কাছ থেকে পিস্তল দেখিনি। একটা আস্ত সত্যিকারের পিস্তল। ঠান্ডা লোহার জিনিসটা আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। পিস্তল নিয়ে সলিলাকে কি জবাব দিতে যাচ্ছে শঙ্খনাথ? খুন করবে? প্রশ্নটা মনে আসতেই আমি আঁতকে উঠলাম। শঙ্খনাথ বললেন, জানোয়ার দুটোকে আমি কুকুরের মতো গুলি করে মারব। কিন্তু যদি ধরা পড়ো? ধরা পড়ি তো ফাঁসি যাব। না, আমি তোমাকে যেতে দেব না। শোনো, কোথায় চললে? দাঁড়াও। তারপর মুহূর্তের জন্য বোধহয় জ্ঞান ছিল না। যখন জ্ঞান হলো, দেখি সিঁড়ির দরজা ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। ও চলে গেছে। শঙ্খনাথ চলে গেল সলিলার সন্ধানে। পিউ রইল আমার কাছে, আমার সঙ্গে খেলে, আমার কাছে খায়। রাত্রে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমোই। ঘুম ভেঙে গেলে আঁকড়ে ধরে আমাকে। মেয়েটা কখন যে আমার বেঁচে থাকার কারণ হয়ে উঠল বুঝতে পারলাম না। একদিন অনুভব করলাম আমি ওকে ছাড়া বাঁচব না। পিউর খোরপোশের জন্য শঙ্খনাথ যে 1000 টাকা দিয়েছিল সেটা আমরা ব্যাংকে জমা করে দিয়েছি পিউর নামে। শঙ্খনাথের ব্যবস্থা অনুযায়ী রোজ সকালে আর বিকেলে শিবসেবক কলাবতীকে সঙ্গে করে নিয়ে আসে। প্রায়ই কলাবতী নানা রকম গল্প করে, ওদের দেশের গল্প, দেশভাগের গল্প, শঙ্খনাথের বিয়ের গল্প। শঙ্খনাথ ওদের কাছে সাক্ষাৎ ভগবান। বিয়ের পর সলিলাকেও ওরা দেবী বলে মানত, কিন্তু যত দিন গড়ালো সেই দেবী হয়ে উঠল ঘৃণার পাত্র। বর্ষা গিয়ে শরৎ এলো, তবুও শঙ্খনাথের কোনো খবর এলো না। সে যবে থেকে সলিলার সন্ধানে বেরিয়েছে তবে থেকে আমি খবরের কাগজ পড়া শুরু করেছি। এই অভ্যাসটা আগে আমার ছিল না, ওর জন্যই ধরেছে। খবরের কাগজে একটাই দুঃসংবাদ খুঁজি আমি, সলিলাকে হত্যার দায়ে শঙ্খনাথকে পুলিশ ধরেছে। কিন্তু পাই না। নিশ্চিন্ত হই না আমি, বরং আরো চিন্তা বেড়ে যায়। সেদিন শেষ রাত্রি থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আশ্বিনে ঝড় বৃষ্টি হয়, এবার কার্তিক মাসে হলো। অকালের বাদল। আমার কপালে কি আছে জানি না। পিউ ঘুম থেকে উঠেছে সবে। বৃষ্টির জন্য কলাবতী আসতে পারেনি। আমি পিউকে নিয়ে ঘরে আছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল।
শুক্লা খুলতেই শঙ্খনাথের গলা শুনে আমি চমকে উঠলাম। আপনি? আচ্ছা, পিউ কোথায়? বুকের মধ্যে ছ্যাত করে উঠল। যে স্বরটা শোনার জন্য এতদিন ব্যাকুল ছিলাম, সেটা শুনে আজ ভয় করল। স্বজন হারানোর ভয়। ও যে পিউকে নিয়ে যাবে আমার কাছ থেকে। সময় নিলাম আমি। পিউকে কোলে নিয়ে যখন এসে দাঁড়ালাম ওর সামনে, ততক্ষণে ওর শুক্লার দেওয়া চা খাওয়া হয়ে গেছে। ভগ্ন দেহ, রুক্ষ চুল, এক গাল দাড়ি, এ যেন অন্য শঙ্খনাথ। এই কদিন খুব ধকল গেছে। পিউকেও যখন কোলে নিল, আমার বুকটা খাঁ খাঁ করে উঠল। কিন্তু পিউ ওর কোলে বেশিক্ষণ থাকলো না, ফিরে এলো আমার কোলে নিজে থেকেই। সলিলার কথা জানতে চাইলে ও বলল, আমাকে মারতে হয়নি, তার নিয়তিই তাকে মেরেছে। এখান থেকে বেরিয়ে আমি লাজপতের বাবা কর্নেল হরবংশ সিং এর সঙ্গে দেখা করি। সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বেরোনোর সময় এক আর্দালি বলে যে দিল্লিতে খুঁজতে, কিন্তু ঠিকানা দিতে পারে না। আমি দিল্লিতে যাই, কিন্তু ওদের হদিশ পাই না। শুধু জানতে পারি যে ওরা দিল্লি থেকে নাকি বম্বেতে গেছে। আবার আমি ছুটি বম্বে, সেখানেও ওদের পাওয়া যায় না। আবার দিল্লিতে ফিরে আসি। সেখানে আর্মির এক বাঙালি অফিসারের সঙ্গে পরিচয় করে জানতে পারি যে লাজপতের আদি নিবাস নাকি জলন্ধর। ওই জলন্ধরেও ওদের খোঁজ মেলে না। কি মনে হয় আমি আগ্রাতেও একবার ঢু মারি, কিন্তু সেখানেও ওদের পেলাম না। শেষে মথুরা যাব বলে স্টেশনে গিয়ে দেখি তখনও ট্রেন আসেনি। কিন্তু প্ল্যাটফর্মে বেশ একটু উত্তেজনা। যাত্রীরা, কুলিরা, এমনকি স্টেশনের কর্মচারীরা সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ওই পূব দিকে যেখানে রেলের লাইন দূরে চলে গেছে, সেই দিকে তাকিয়ে কি যেন জল্পনা কল্পনা করছে। আমি একজন টিকিট চেকারকে জিজ্ঞেস করলে সে বলল, স্টেশন থেকে নাকি মাইল 5 দূরে একটি স্ত্রীলোকের লাশ পাওয়া গেছে, তাকেই আনা হচ্ছে। মনে হয় রাত্রে 6 আপ গাড়ি আগ্রা ছাড়ার পর কেউ তাকে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে। রাত্রে কিছুই জানা যায়নি। সকালে গুমটি থেকে খবর এসেছে। একটা ট্রলি আসছে দেখে আমি থমকে যাই। কেন জানি না, আমার মনে হয় একবার দেখে নেওয়া উচিত। ক্রমে ট্রলি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। তার উপর শুয়ে আছে সলিলার দেহ। মুখখানা আশ্চর্য রকম অবিকৃত, কিন্তু দেহ একেবারে চুরমার হয়ে গেছে। সিল্কের শাড়ি রক্তে একেবারে মাখামাখি, গায়ে একটিও গয়না নেই। লাজপতি কি তাহলে ওকে? লাজপত সিং সলিলাকে নিয়ে সারা ভারতবর্ষ ছুটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রেমের নেশাও বোধহয় ছুটে গিয়েছিল। দুপুর রাত্রে তারা আগ্রা স্টেশনে ট্রেনে উঠেছিল। আর তারপর লাজপত সিং সলিলার গায়ের গয়না কেড়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছে। আমি আর কাউকে কিছু বলিনি, লাশও শনাক্ত করিনি। মথুরার টিকিট বদল করে কলকাতার টিকিট কিনে বাড়ি ফিরে এসেছি। স্বাধীনতা। আসলে শঙ্খদের ছিল সাদামাটা ভেতো বাঙালি ফ্যামিলি। ওদের মতো ফ্যামিলিতে ভাত রান্না করা, স্বামীর পা টিপে দেওয়া, বাচ্চার জন্ম দেওয়া, এই সব হচ্ছে বাড়ির বউয়ের কাজ। বাড়ির বউ রাস্তায় নামা তো দূরের কথা, শ্বশুর ভাসুরদের সামনে ঘোমটা খসে পড়লেই মারাত্মক অপরাধ হয়ে যেত। একেই বোধহয় বলে ভাগ্য। কারোর সুযোগ থাকে কিন্তু মন থাকে না, আবার কারোর মন থাকে তো সুযোগ থাকে না। শেষে খালি হাতে ফিরতে হলো ওকে। আমি কিছুতেই পিউকে ছাড়লাম না। আমার জেদের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ও। তারপর আবার কোনো খবর নেই। পরের ফোনটা করলো প্রায় 16 দিন পরে। হ্যালো, তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে? মানে পিউ কেমন আছে?
ভালো। বেশ বেশ। শুক্লা আছে? তাকে একবার ডেকে দাও। শুক্লাকে ফোনটা দিতেই হ্যাঁ করে রেখে দিল। তারপর বলল বিকেলে ওর বাড়ি চায়ের নেমন্তন্ন, পিউকে নিয়ে আমাদের যেতে হবে। আমার ভয় হলো পিউকে কেড়ে নেবে না তো। বিকেল 5টার সময় বেরোলাম আমরা বাড়ি থেকে। ওর বাড়িতে পৌঁছতেই কলাবতী পিউকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে কোথায় হারিয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই ওর সামনে পড়লাম। শুক্লাকে বলল, আপনি যে প্রিয়দম্বাকে রাজি করাতে পারবেন আমি জানতাম। আমি বললে তো আরো আসতে চাইতো না। আসতো না কেন, আসার জন্য তো পা বাড়িয়েছিল। এই মুখপুরি, চিমটি কাটবো কিন্তু। কি হলো, কোনো অসুবিধে হচ্ছে? না না, জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো। আবার মিথ্যে কথা বলছিস? আমার আর যাগে, বসো তোমরা, অন্য অতিথিরা আসুক। অন্য অতিথি মানে তো ডক্টর দাস। আরেকজন মনমথকর। কি? ডক্টর মনমথকর? তাকে আপনি ডেকেছেন? সে কি? ওই যে কেউ এলেন বোধ হয়। দাঁড়াও, আমি নিয়ে আসছি, তোমরা বসো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। নিশ্চয়ই এ কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে। পিউকে সরিয়ে নিয়ে গেছে, মনমথকরকে ডেকেছে। তুই অমন করছিস কেন? আরে আমিও তো আছি তোর সঙ্গে। তুই কি করবি? তুই চিনিস না ওকে, ওর পিস্তল আছে। ও যদি পিস্তল বের করে? প্রিয়া, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তোর জামাইবাবুও তো থাকছে নাকি? ভয় পাচ্ছিস কেন? ওই তো ও এসে গেছে। গুড ইভিনিং সখী। এ কি সাজগোজ নেই, এমন ঝোড়ো কাকের মতো এসেছো? এটা কিন্তু তোমার দোষ শুক্লা। বন্ধুকে একটু সাজিয়ে নিয়ে এলে না? আমি আর তাকে কি সাজাবো? সে মেয়েকে সাজাতেই সময় পার করে দিল। এখানে বসুন ডাক্তার। আচ্ছা, একটা কথা বলি, চেম্বার ফেলে এসেছি। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, চা খেয়েই পালাবো। সেটি বোধহয় হবে না ডাক্তারবাবু, আজ কিন্তু আপনাকে একটু থাকতে হবে। মনমথকরকে ডেকেছি। আপনাদের সঙ্গেই তার সঙ্গে একটা বোঝাপড়া হবে। মনমথকর? তার সঙ্গে কিসের বোঝাপড়া? আছে আছে, পরশু মনমথকর এসেছিল। শুক্লা ও প্রিয়দম্বার নামে অকথ্য মিথ্যে কথা বলে গেছে। আমি এমনকি আপনাকেও বাদ দেয়নি। আমি তখন কিচ্ছু বলিনি, কেবল শুনে গেছি। আজ তাকে আমি আসতে বলেছি। আপনাদের তিনজনের সামনে আমি ভালো করে শিক্ষা দেব ওকে। আপনি তাকে নেমন্তন্ন করেছেন, আপনার অতিথি। আপনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন আপনার ব্যাপার। কিন্তু মনমথকর যে সত্যি কথা বলেনি, আপনি কি করে জানলেন? আপনি আমাদের কতটুকুই বা জানেন? ছি ছি, এ কথা বলবেন না। আমি জানি, আমার অন্তরাত্মা জানে। আপনারা একেবারে খাঁটি মানুষ। আমি মানুষ চিনি। জীবনে মাত্র একবার মোহের নেশায় মানুষ চিনতে ভুল করেছিলাম। গিলটিকে সোনা মনে করেছিলাম। সে ভুল আর আমি জীবনে দ্বিতীয়বার করব না। শুক্লার সঙ্গে আমার সম্পর্ক আপনি জানেন? জানি। শুক্লা নিজেই আমাকে সব বলেছেন। আপনি ওকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ও আপনাকে বিয়ে করেনি। যেদিন ওর মুখে এই কথা শুনেছিলাম, ইচ্ছে হয়েছিল ওকে কাঁধে তুলে নাচি। ডাক্তারবাবু, আমি ভালোবাসার কাঙাল। যখন সত্যিকারের ভালোবাসা দেখতে পাই, তখন আমার মাথার ঠিক থাকে না। ভালোই করেছেন ওকে কাঁধে তুলে নাচেননি, তাতে ওর গুমর আরো বেড়ে যেত। হয়তো কোনোদিনই আমাকে বিয়ে করতো না। যাই হোক, মনমথকর আমাদের অনিষ্ট করার চেষ্টা করেছে। কিছুটা কৃতকার্য হয়েছে, কিন্তু তাই বলে তাকে মারধর করব নাকি? সেটা নির্ভর করবে তার ব্যবহারের উপর। সখী, দেখছো কি, একেবারে আস্ত গুন্ডা। তা কি আর ও জানে না? কিন্তু এমন গুন্ডা পৃথিবীতে কটা আছে বলতে পারো? ওই এলো মনে হয়, আমি আসছি। একদিকে কিন্তু ভালোই হলো। দেখো,
মনমথো করকে সিধে করা আমার মতো শান্তিপ্রিয় লোকের কম্য নয়। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল দরকার। আসুন আসুন, এদিকে আসুন। আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? ও ওরা, আরে ওরা ভূত নয়, ওরা সব আমার বন্ধু। চিনতে পারছেন না ওদের? না চিনতে পারার কি আছে, বেশ ভালোই চিনি সবাইকে। কিন্তু শঙ্খনাথ বাবু, কিছু যদি না মনে করেন তাহলে আমি, দেখুন, আড়ালে আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আড়ালে মানে? আড়াল মানে কি? কিসের আড়াল? কোনো আড়াল ফাড়াল নয়, যা বলবে সকলের সামনে বলবে। বলো বলো, কি বলার আছে তোমার? কি যেন বলেছিলে সেদিন আমাকে? বলো 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 বলো। না মানে, আমি তো, দেখুন, আমি তো নিজে কিছু দেখিনি, ওই পাঁচজনের মুখে যা শুনেছি আর কি। এইসব যে মিথ্যে গুজব, তা আমি কি করে জানবো বলুন? এখন জানলে কি করে সব গুজব? কে বললো তোমায়? ও, ওদের দেখে সত্যিটা বেরিয়ে এলো। যা যা বলেছিলে সব গুজব হয়ে গেল। আরে পালাচ্ছ কোথায়? না তো, পালাচ্ছি না। পালাবো কেন? না মানে, আমি মানে শুক্লা, ওকে বল শান্ত হতে। আমি এসব একদম পছন্দ করি না। ডাক্তার, আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। ফের যদি শুনতে পাই তুমি এদের কুৎসা করেছো, তোমার জীব একেবারে টেনে উপড়ে নেব আমি। যাও যাও এখান থেকে। মাজি, চা আনি? আনবে? আনো। জি মাজি। বাহ, আয়োজন তো তোফা। কচুরি, সিঙ্গাড়া, কেক, প্যাটি। কই দাও দেখি সখী, তাড়াতাড়ি আমাকে চা ঢেলে দাও, আর একটা কচুরি দাও। আমাকে আবার এখনই চেম্বারে ফিরতে হবে। দাও দাও। সখী? সখীকে? প্রিয়ংবদাকে আমি সখী বলে ডাকি, আর শুক্লাকে প্রিয়া। তাই নাকি? আমি ওকে প্রিয়দম্বা বলি, কিন্তু নামটা বোধহয় ওর ঠিক পছন্দ নয়। একদিন আমার সঙ্গে খুব ঝগড়া করেছিল। তাহলে আমিও কি ওকে সখী বলে ডাকবো, কিংবা প্রিয়া? একদম না। নিজের মনের মতো করে সবাই করুক নামকরণ। বাবা ডাকুন চন্দ্রকুমার খুড়া রামচরণ। হ্যাঁ, প্রিয়দম্বা তো আমার খুব একটা খারাপ লাগে না। মনে হয় যেন জগদম্বার মাস্তুতো বোন। হ্যাঁ, জামাই বাবু, খুব বাজে হয়ে যাচ্ছে কিন্তু। আমাকে দেখতে পাচ্ছিস না? আমায় চা দিবি না? কি রে? না না, এই তো দিচ্ছি। আমার খুব খিদে পেয়ে গেছে রে। তোর পাইনি? এই নে। না। ওরা কি এত গুরুগম্ভীর কথা বলছে রে? আবার কোনো ষড়যন্ত্র করছে হয়তো আমার বিরুদ্ধে। নাটের গুরু এই তুই, মুখপুরি। আমার সম্পর্কে সব বলে দিয়েছিস। মনমথো কর যে আমাকে চায়ের নেমন্তন্ন করেছিল, সেটাও ছাড়িসনি। ও মা, তোকে কে বললো যে মনমথো কর তোকে চায়ের নেমন্তন্ন করেছিল সেটা আমি বলেছি? আমি কি আর বুঝতে পারি না? কচি খুকি না কি আমি, যে যা বোঝাবি তাই বুঝবো? বললেই বা কি দোষ করেছি? নেমন্তন্ন করেছিল, তুই তো আর যাসনি চা খেতে, তাই তো ও চায়ের নেমন্তন্ন করে ডাকলো। ও, তার মানে তুই বলেছিস না? পিউ, কোথায় ছিলে এতক্ষণ? গয়ে খেলছিল। কলাবতীর সঙ্গে খেলছিলে? ওটা খাবো। ও মা, তুমি প্যাটি খাবে? প্যাটি খাবো। পেট ব্যথা করবে যে। থাক না আজ। পিউ, কি খাবে? তুলে নাও। প্যাটি খাবে? এটা? এই নাও। কেমন খেতে? ভালো? পাও। যাও পিউ, তুমি কলাবতীর সঙ্গে গিয়ে খেলো, কেমন? যাও। আচ্ছা শুক্লা, কি ব্যাপার বলতো? সবাই যেন আমাকে নিয়ে একটা গোপন ষড়যন্ত্র করছে মনে হচ্ছে। সবাই এত ফিসফিস করে কি কথা বলছে? ওদিকে শিবসেবক এসে আমাকে জিজ্ঞেস করলো চা দেবে কিনা। তুইও তো দিতে বললি, তাই তো দিল। হ্যাঁ মানে, ন্যাকা। এই বললি না তুই কচি খুকি নোস, অনেক কিছু বুঝিস, তো বুঝে নে নিজে। আচ্ছা,
আমার হয়ে গেল। আমি তাহলে এবার একটু একটু বসুন ডাক্তারবাবু। আপনার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে। ডাক্তারবাবু, আপনি ওর মানে প্রিয়ংবদার অভিভাবক, তাই তাই আপনার কাছে গিয়ে মানে প্রস্তাব করছি যে আমি 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 ওকে বিয়ে করতে চাই। আপনি অনুমতি দিন। সানন্দে অনুমতি দিচ্ছি। প্রয়োজনে কন্যাদানও আমিই করব। হ্যাঁ গো, জামাইবাবু তার শালীকে সম্প্রদান করতেই পারে, তাই তো? না পারার কি আছে? না ভেবে বলো। তাহলে কিন্তু তোমার আমার মানে আগে আমাদের বিয়েটা শাস্ত্র মতে সেরে নিতে হবে, নইলে শাস্ত্র মতে তো জামাইবাবু হতে পারবো না। এই যা। এই চল তো প্রিয়া, আমরা উপরে যাই। ও কি, চললে কোথায় সখী? শাস্ত্র মতে মীমাংসা যে বাকি পড়ে রইল। হ্যাঁ, ও কি মীমাংসা করবে? শঙ্খনাথ বাবু তো ওর কাছে প্রস্তাব করেননি। তবে আমি বলতে পারি সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হলো। আয় প্রিয়া, এই যে তুমি যেন পালিও না, আমরা এক্ষুনি আসছি। আয় দেখি এই ঘরটায়। ও মা, কি সুন্দর ঘর রে প্রিয়া। ওটা পিউয়ের ঘর। আচ্ছা শোন না, সব ঠিক আছে তো? ও মা, কাঁদিস না। আর কাঁদিস না, জীবনে অনেক কেঁদেছিস, এবার তোর হাসার পালা। তুই খুশি কিনা জানতে উপরে এসেছিলাম। এবার চল নিচে যাই, চল। মুখ পুরি কোথাকার, তোর মতো অসভ্য মেয়ে আমি জীবনে দেখিনি। কেন বললি তুই আমার কথা ওকে? বিশ্বাস কর, বেশি কিছু বলিনি, শুধু বলেছিলাম তুই মরে যাচ্ছিস। পুরুষ মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে কি ওরা কিছু দেখতে পায়? এইভাবে কেউ চিমটে কাটে? ওহো, একেবারে কালশিটে ফেলে দিল। মাজি, ডক্টরবাবু চলে যাচ্ছেন। এই চল তাড়াতাড়ি। এই কোথায় যাচ্ছ? চলো, তুমি আমাকে পৌঁছে দেবে। পিউ আর প্রিয়া পরে যাবে, শঙ্খনাথ বাবু ওদের পৌঁছে দেবেন। চলো। হ্যাঁ চলি, তাহলে আসি শঙ্খনাথ বাবু। চলি সখী। এসো। আচ্ছা, তোমাকে কি বলে ডাকবো আগে ঠিক হোক। প্রিয়া চলবে? না। তবে সখী? আমার মা বাবা আমাকে বাদল বলে ডাকতেন। বাদল, এই তো খাসা নাম। আমিও আজ থেকে তোমাকে বাদল বলে ডাকবো। ওকে, তুমি কাঁপছো কেন? ভয় করছে? কই না তো। তবে প্রিয়দম্বা, তুমি আমাকে ভয় করো না। আমি বড় অসহায়। আমাকে আমাকে তুমি নিজের হাতে তুলে নাও। সত্যি, আমি চাষা মানুষ। আমাকে তুমি সভ্য করে নাও, ভদ্র করে নাও। একটু স্নেহ, একটু ভালোবাসা, এর চেয়ে বেশি কিছু চাই না আমি। তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? পিউ, এই তো আমি। এসো। ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? এসো, ঘুম পাড়িয়ে দি। এই শোনো, পিউ যেন কোনোদিনও জানতে না পারে তুমি ওর মা নও। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রিমঝিম। আজ শুনলেন পর্ব 4। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে প্রিয়ম্বদা দেবশ্রী মুখার্জি, প্রিয়ার বাবা সুদীপ্ত ঘোষ, শঙ্খনাথ স্পন্দন দাস, সলিলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়,
শুক্লা জয়ত্রী ঘোষ, মনমতকর প্রসূন দাস, পিউ শ্রুতি রয় আচার্য, কলাবতী মধুরা চৌধুরী, শিবসেবক সৌরভ চক্রবর্তী, নিরঞ্জন অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।